হলো আমি বলে দিয়েছি, প্রয়োজনে তুমি পঞ্চায়েত ডাকতে পারো। পঞ্চায়েতের মধ্যমণি যখন আপনি, তখন পঞ্চায়েত আমার পক্ষে রায় দেবে না। তাহলে এখন কি করতে চাও? এত নিষ্ঠুর আপনি হবেন না ঘোষাল কাকা। অত টাকা অস্বীকার করে আমাদের এই সংসারটাকে ভাসিয়ে দেবেন না। মা নিজে আপনাকে টাকা দিয়েছে। 100 বার বলছে দেয়নি, তবুও বলছো দিয়েছে। পুরো বয়সে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঘোষাল কাকা, কোনো কথা আমি শুনবো না। অগ্রহায়ণ মাসের মধ্যে আমি যদি সমস্ত টাকা না পাই, তাহলে ওই 11 বিঘে জমির ধান কিন্তু আমি কেটে আনবো। দেখি তোমরা ঠেকাও কি করে। বলছো টাকা দিয়েছো, টাকা যে দিয়েছে তার কি কোনো প্রমাণ আছে? যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে ওই 11 বিঘে জমি আপনি এতদিন ভোগ দখল করতে দিয়েছিলেন কেন? ধর্মের মুখ চেয়ে, বুঝলে, ধর্মের মুখ চেয়ে দয়া করে দিয়েছিলাম। প্রতিবেশী না খেয়ে মরবে সেই জন্যে। কিন্তু তোমার আর তোমার ভাইয়ের জঘন্য আচরণে দয়া ধর্ম মুখ থেকে একেবারে উবে গেছে। এতই অপরাধ আমরা দু ভাই করেছি। করেছো কিনা নিজে বুঝতে পারছো না? কোত্থেকে একটা বাজারের মেয়েকে বিয়ে করে। ঘোষাল কাকা, একটু সংযত ভাষায় কথা বলুন। ওইসব আমার ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে কথা বলতে আপনি কখনোই আমার বাড়িতে আপনি আসবেন না। আমি ঘুষ গল্প করতে আসিনি বাবাজি, টাকার টাকা দায় এসেছি, বুঝলে। ওখানের মধ্যেই আমি টাকা পরিশোধ করতে পারবো না। 11 বিঘা জমির ধানও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই যে তুমি এখানে, আর তোমাকে সমস্ত গ্রাম আমি খুঁজে মরছি। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। হয় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, নইলে কলকাতায় গিয়ে আমাকে বাড়ি ভাড়া করে রেখে দাও। কেন, কি হয়েছে? আমার মাথা হয়েছে। দীপালি, এখানে কি মানুষ বাস করতে পারে? আমরা কি মানুষ নই মা লক্ষ্মী? আপনি চুপ করুন। আমি আপনার সঙ্গে কথা বলছি না। জানা নেই শোনা নেই, একবার মাঝখান থেকে ফরং কেটে উঠলো। আশ্চর্য, এখানে মানুষ মানুষ কথা আমি তো কল্পনাও করতে পারিনি। তোমাকে যা বললাম মনে থাকে যেন। একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি এক গ্লাস জলও গ্রহণ করব না। কথাটা মনে থাকে যেন। এই তোমার শিক্ষিতা আধুনিকা পত্নী। দেখে সুখ শান্তি। আমার কিছু টাকা দরকার। আপনি জমি কিনবার জন্য একটা খরচের ব্যবস্থা করুন। জমি বিক্রি করে আমি আপনার টাকা পরিশোধ করব। ভিটা বাড়ি বিক্রি করলেও তো তোমার ঋণ সুদ হবে না বাবাজি। বলেন কি? আশ্চর্য হবার কিছু তো নেই। না বুঝার মতো তো আমি কিচ্ছু বলিনি। হ্যান্ড নোটের টাকাটা ভেবেছো? হ্যাঁ, তার সুদ আসলে বেশ কিছু হয়েছে। সমস্ত টাকা যখন যদি আমি অগ্রহায়ণ মাসের মধ্যে না পাই, তাহলে কিন্তু জল অন্যদিকে গড়াবে বাবু। হ্যাঁ, এই কথাটা বলে গেলাম, মনে যেন থাকে, বুঝলে, মনে যেন থাকে। হ্যাঁ, ও মানুষ যে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে তো আমি ভাবতে পারছি না। কিন্তু কিন্তু এখন উপায় কি আমি করবো? ভাই এগুলো খুলে ভাই। সামান্য বেতন পাই, তা থেকে এতগুলো টাকা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। অথচ অঘ্রাণ মাসের মধ্যে এই টাকা দিতে না পারলে ওই জমিতে আমাদের সত্ত্ব থাকবে না। কি ঠিক করলে? দীপালি, ধৈর্যের সীমানা লঙ্ঘন করো না। কি বললে? আমাকে তুমি বাধ্য করো না। না, তোমাকে এখানে এনে আগুনের মধ্যে ফেলা হয়নি যে তুমি চলে পড়ে মরছো। মেয়েদের এত স্বেচ্ছাচারিতা হওয়া ভালো নয়। তোমাকে বিয়ে করেছি বংশের নাম ডুবাতে নয়। বিয়ের আগে সেটা তোমার বোঝা উচিত ছিল। বোঝা তো অনেক কিছুই আগে উচিত ছিল। তখন যা বুঝিনি
আর এখন তা বুঝে কাজ নেই। এমন করে আমায় পথে পথে তুমি আমাকে অপমান করবে তা আমি আগে বুঝতে পারিনি। খুব যে বলছো। কোনোদিন কিছু বলবো না বলে ভেবেছিলাম, কিন্তু এই দুদিনে তুমি আমার ধারণা পাল্টে দিয়েছো। এখন তুমি কি করতে চাও? তোমাকে নিয়ে আমি কলকাতাতেই চলে যাব। এখানে রেখে আর লোক হাসাতে আমি চাই না। কলকাতায় গিয়ে শ্বশুরের গলগ্রাহে হয়ে আমি কিন্তু থাকতে পারবো না। বাস, বেশ তো, একটা আলাদা বাড়ি ভাড়া করো। বিয়ে করেছো, খাইয়ে পরিয়ে স্ত্রীকে সেভাবেই রাখবে। বেশ, তাই হবে, কিন্তু দয়া করে এ দুদিন তুমি আমার মায়ের কথা মতো চলবে। বেশ, এই দুদিনের বেশি যদি 3 দিন হয় আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়, কথাটা মনে রেখো। এ নারী না নাগিনী, আমি ভুল করেছি। সারা জীবনেও এই ভুলের সংশোধন হবে না। হাই মিলন, তোর কথাই আমি ভাবছিলাম রে। তোকে আমি কয়েকটি কথা বলবো ভাই, শুনে হয়তো তুই দুঃখ পাবি, কিন্তু বিশ্বাস কর ভাই, স্বেচ্ছায় আঘাত আমি তোদেরকে দিতে চাইনি। দাদা, অনেকে তোকে ভুল বুঝে রে, কিন্তু আমি তোকে ভুল বুঝি না, আর কোনোদিন বুঝবো না। বহু ভাগ্যের গুণে তোর মতো ভাই পায় মানুষ। ওসব কথা থাক, কি বলবে বলো। আমি তোর বৌদিকে নিয়ে কলকাতায় যাব ভেবে ঠিক করেছি। কেন? তোর বৌদিকে নিয়ে গ্রামে নানা স্থানে নানা রকম কথা হচ্ছে, আর তোর বৌদির স্বভাব তো তুই জানিস, কোনোদিন শোধরাবে না। ওর কাছ থেকে তোরা কোনো আঘাত পেলে সেই আঘাত আমারই দ্বারা দেওয়া হবে রে। শহরে ঝলমালে থেকে হঠাৎ পল্লী গ্রামে আধার এসে পড়েছে, তাই অমন করছে। 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে দাদা। আচ্ছা, আমি বৌদিকে নয় বুঝিয়ে বলবো। কোনো ফল হবে না, চেষ্টা আমি অনেক করেছি, আর লোক হাসিয়ে কোনো লাভ নেই। তুই আমায় ভুল বুঝিস না রে মিলন। দাদা, হয়তো 2 দিন পরে কলকাতায় আমাদের সবাইকে যেতে হবে। কেন? তার আগে থেকেই কলকাতায় থাকতে হবে কেন? একটু আগে ঘোষাল কাকে এসেছিল, কি বলে গেছে শয়তান ভক্ত? অঘ্রাণ মাসের মধ্যে যদি আমরা সমস্ত টাকা পরিশোধ করতে না পারি, তাহলে আমার ওই 11 বিঘে জমির দখল থাকবে না। অথচ অঘ্রাণ মাসের মধ্যে এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অবশ্য আমি আপ্রাণ চেষ্টা করব। জমিতে দখল না দিলে ওই শয়তানকে আমি বাঁচিয়ে রাখবো না। হাঙ্গামা করতে দাস না রে ভাই, অতটা বিশ্বাস করা আমাদের মোটেও উচিত হয়নি। ভুল হয়েছে বলে মুখ বুঝে সহ্য করতে হবে। শয়তানি করেছে আমাদের সম্পত্তি ফাঁকি দিয়ে দেবে, আর আমরা মুখ বুঝে সহ্য করব? বৌদি এখানে থাক দাদা, সে যা চাই আমরা 2 ভাই আপ্রাণ চেষ্টা করব সকল কিছু পূরণ করার জন্য। তাহলে আর বৌদি আমাদের অবাধ্য হবে না। কিন্তু ভক্ত গোসালকে এত সহজে আমি ছেড়ে দেব না। সেই শয়তানিকে আমাদের সম্পত্তি ফাঁকি দিয়ে দেবে, শয়তানকে আমি এমন শিক্ষা দেব মিলন, জীবনে সে আর কোনো দিনই ভুলতে পারবে না, কোনো দিন ভুলতে পারবে না। ছেলে মানুষ রাগের বসে কি না করে বসে, তাই তো আমাকে তো ভাবনায় ফেললো। মিলন, মিলন, এই মিলন, একই টানতে টানতে हमको हम बगाने নিয়ে আসা হয় কেন? दरकार है तुम्हें घर जाके बैठता है। কিন্তু কি ব্যাপার হয়? আমাকে এখানে এখানে তোর উদ্দেশ্য কি হয়? উদ্দেশ্য আবার কি? বিদায় হও। তবে কি আমাকে তাড়িয়ে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যাও 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 না দাদা। না না না, লেকিন বহুত দরকারি কথা হয়। আরে পরে শুনবো, তুমি এখন যাও তো। আরে সেটা তো তোরই ব্যাপার। আরে পরে শুনবো, তুমি যাও না। আরে মানে তোরই যে ব্যাপার। যাও দাদা যাও।
মশাই জানো হ্যাঁ বাবাকে না আজ ঠকিয়েছি। কিরকম? বাবা দাদার সেই বন্ধুটার সঙ্গে বসে গল্প করছিল, আমি বাবাকে বললাম দাদার সঙ্গে বেড়াতে যাচ্ছি। তারপর বিপ্লবকে টানতে টানতে আমবাগান নিয়ে এসে তাড়িয়ে দিয়েছে। বাবা কি বলেছে জানো? কি বললো শুনি? বললো শঙ্করকেও তোদের সঙ্গে নিয়ে যা। আর কি বলেছে জানো? মিলনের সঙ্গে আর মিলামিশা করো না। তা তুই কি বললি? আরে সেই লোকটা আজও যায়নি। আরে যাবে কি, একেবারে শিকড় গেড়ে বসে আছে। লোকটা না ভারী অসভ্য, আমার দিকে পিটপিট করে তাকায় আর মিটমিট করে হাসে, ছলে ছুতে আমার গা ছুতে যায়। এই তো সেদিন বলেনি কনে আমার ঘরে হিট করে হাজির। ভারী বাজি তো শালা। দাদার বন্ধু তাই কিছু বলিনি, অন্য কেউ হলে দু কথা শুনিয়ে দিতাম। তোর শুনিয়ে দেওয়া উচিত ছিল মালা। শালা হারামদা ছোচক কেচো ইঁদুর কোথাকার। আমি হলে শালাকে এক চড়ে বাবের নাম ভুলিয়ে দে। না না না, থাকে ওসব কথা। তবে কি কথা বলবো? তোর আমার কথা। এই জগতে তুই আর আমি, আর কেউ নয়। কোথা থেকে শুরু করব? সেই ছোটবেলা থেকে। ছোটবেলায় যে তুমি বর সাজতে আর আমি বউ সাজতাম। না ওসব নয়, যা হয়ে গেছে তা নয়, যা হবে। তবে তুমি বলো। আমি তোর মতো গুছিয়ে বলতে পারবো না। আরে যা পারো তাই বলো। তবে শোন, তোকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব, গায়ে বিরাট একটা হইচই পড়ে যাবে। সকলে বলবে মিলন মালার মিলন হলো। সিঁদুরের টিপ পরে তুই সারা সংসার করে ঘুরঘুর করে কাজ করবি, রাঁধবি, জল তুলবি, মায়ের সেবা যত্ন করবি। ঠিক আছে। আর আমি চেয়ে চেয়ে দেখবো গায়ের ছেলে আমার বউ। আর কিছু নয়? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক অনেক কিছু। কি? আমি চাষের কাজ কাম সেরে বাড়িতে আসবো, তুই আমাকে খেতে দিয়ে পাশে একখানা পাখা নিয়ে বসবি, আমি খাবো আর তুই আমাকে বাতাস করবি। আর আর অনেক কিছু অনেক কিছু। কি কি? এই ধর চাষাবাদ করে একটু একটু করে জমি বাড়াবো, ধান হবে, পাট হবে, আলু হবে, তা বেচে আমরা বিরাট বড় লোক হয়ে যাব। সুন্দর একখানা কোঠা বাড়ি করবো, তুই মনের মতো করে সংসারটাকে সাজাবি। আর হ্যাঁ হ্যাঁ, আর অনেক কিছু অনেক কিছু। কিছুদিন পরে আমাদের একটা ছোট্ট বাচ্চা হবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। কি মজা, কি মজা, কি মজা। জানিস মালা, আমাদের আনন্দ হয়তো একদিন নিরানন্দ পরিণত হতে পারে। কেন মিলন? আমরা দুজন দুজনকে ভালোবাসি বলে, কিন্তু আমাদের মিলনের মাঝে অনেক বাধা, অনেক ব্যবধান। ব্যবধান রেখে তো আমি কোনোদিন তোমার সঙ্গে মেলামেশা করিনি মিলন, আর আজও করছি না। তবে কেন এই কথা বলছো? মন দেওয়া নেওয়ার পালা সেই অনেক দিন আগেই তো হয়ে গেছে। আজ যে আমি ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি, তাই তো আমি এত ভাবি, তাই তো আমার এত ভাব মিলন। আর সেই জন্যই তো আমি নেশা করি। তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না রে মালা, আমি যে সইতে পারবো না। অথচ তোকে জীবনের সাথে রূপে না পেলে আমি যে বাঁচবো না রে মালা, আমি যে বাঁচবো না। তোকে যে পাওয়া আমার অসম্ভব হয়ে দাঁড়াবে। কেন অসম্ভব? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড়লোক বলে? আমি অর্থ প্রতিপত্তি চাই না, চাই শুধু তোমাকে। তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। মালা, আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি মিলন। তোমার হাসিতে আমার হাসি, তোমার দুঃখে যে আমার দুঃখ, তোমার সুখে যে আমার সুখ। মালা, আমার কাজ বলছে কি আমি জানি সে কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি
তোমাদের জমি গ্রাস করবার জন্য ভক্ত ঘোষাল কতই না মতলব আটলো, তোমাদের টাকা অস্বীকার করলো। ঘোষাল, তুমি মোহিত মিলনের ন্যায্য টাকা অস্বীকার করো না। শুনলে আমার কথা, শুনলে না আমার কথা। টাকা অস্বীকার করে যাবে কোথায়? কোন টাকা মিলন? দাদার পড়ার খরচ আর বাণিজ্যদের সঙ্গে মামলা চালাতে যে তার জমি বাধা দিয়েছিলাম। জানিস জানিস পাড়া, দাদা চাকরি পেয়ে অর্ধেকের বেশি টাকা শোধ করেছে, আর শয়তান এখন বলছে এক পয়সাও পাইনি। পেয়েছে কিনা আমি দেখিয়ে দেবো। আমারও নাম মিলন। একদিন রাত্রে তারই ভম খেয়ে সারা কি এই চা ধরাই দেবো না? দেখো বাবাজি, আক্রোশের চিরদংশ যেন আমার ভাগে না পড়ে। জানোই তো আমি সাদা শিখতে পারবো। তা আপনার কথার ধরনেই বোঝা যাচ্ছে। সে বুঝবে, বুঝবে বাবা, কারণ তুমি যা বুদ্ধিমতী শিক্ষিত। একে এটা তো হয়রান খুঁড়ো খুঁড়ো বুঝি বাজনার বল সংগ্রহ করতে আসা হয়। কথাটা একটু আপত্তিকর হয়ে গেল। আরে মোটাই না আপনার স্বভাব তো হম আচ্ছা তারা জানতে পারতে হয়। ইয়া কামাটে হুয়া আর হুয়া কামাটে ইয়া, এই করাই তো আপনার স্বভাব। হিয়া কামাটি হুয়া আর হুয়া কামাটি হিয়া, এই করাই আমার স্বভাব। এই সাদা সিধে মানুষ এরকম বদনাম দিলে তা দেবে। এ হচ্ছে তোমার দোষ নয়, এ হচ্ছে যুগের দোষ। সরলতার যুগের নেই। আমি সরল ভাবে গরল মনে বলি, হরি হরি হে দিল বন্ধু, মানুষের মনের দুঃখ কোথায় হারালে বন্ধু, কোথায় হারালে। সন্তান কথা না। দাদা চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। মালা, তোকে আর মিলনকে একটা কথা বলতে চাই। আজ কদিন ধরে বলবো ভাবছি, কিন্তু কিন্তু তোদের মুখে দিকেছে আমি কিছুই বলতে পারছি না। কি কথা দাদা? সে কথা শুনলে তোরা ধৈর্য রাখতে পারবি? পারবো দাদা পারবো, বলো বলো কি সে কথা। আমি সাহস পাচ্ছি না তোদের তোদের ছিন্ন ভিন্ন করে ফেলতে। একটা বিরাট ঝড় আসছে রে। ঝড়? কি সেই ঝড় দাদা? বাবা তো না না, সে কথা আমি বলতে পারবো না। সে কথা শুনলে তোরা পাগল হয়ে যাবে। হয়তো হয়তো ধৈর্য হারিয়ে আত্মহত্যা করবি। বলো বলো দাদা বলো। বলো দাদা বলো, তুমি বলো কি সেই কথা। না না, সে কথা আমি বলতে পারবো না। পারবো না তোদের ওই বিরহ কাতর মুখ দুটো সইতে। দাদা চল বোন, এবার বাড়ি ফিরে চল। হ্যালো, আচ্ছা ছাড় মানে কি? এ কথা শুনলে তোরা পাগল হয়ে যাবি। কেন কেন পাগল হয়ে যাবো কেন? ধুর, আমি কিছুই বুঝতেই পারলাম না, বুঝতেই পারলাম না। এখনো তোর হলো না? মেয়ে ছেলেকেও তুই হার মানিয়ে ফেললি। আমি চললাম, আমার কিন্তু কোনো দোষ নেই। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? এ কি আপনি? হ্যাঁ, এই অসময়ে কোথায় যাচ্ছ? স্কুলে। এমন অসময়ে? রিহার্সেল আছে, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। না। কেন? রিহার্সাল আমারও আছে, তাই রিহার্সাল দিতে এসেছি। রিহার্সেল? হ্যাঁ, তোমার সঙ্গে আমার ভবিষ্যতের মেলামেশা। তার মানে? কেন তুমি কিছু জানো না? মানে আপনার মানে শুনবার সময় আমার হাতে নেই। তুমি তুমি বিপ্লবের বোন, তাই তোমার কাছ থেকে এমন কথা আমি আশা করিনি মালা। মেয়েদের সঙ্গে যারা গায়ে পড়ে ঘনিষ্ঠ হতে চায়, মালা তাদেরকে ঘৃণা করে। ঘৃণা করে। হ্যাঁ, আমি মালা, আমি বিপ্লব নই। এই কথাটা সব সময় মনে রাখবেন। ভুলে যাচ্ছ মালা, আমি অতি নির্লজ্জ। মালা
আপনাকে সভ্য শিক্ষিত করার জন্য বাবা মা পয়সা খরচ করেছে। বাবা মা পয়সা খরচ করে ভস্যে ঘি ঢেলেছে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। দাদার ছেলেবেলাকার বন্ধু, এছাড়া আর অন্য কোনো সম্পর্ক আছে বলে আমার সেটা জানা নেই। তুমি চাইলেও একটা লম্পটের সঙ্গে আমি সহজে মেলামেশা করতে পারবো না। যাকে যা বলা উচিত, পরশু যে কাণ্ড করেছেন উনি, তাতে শুধু দাদার বন্ধু বলে আমি কিছু বলিনি। সব কথা শুনে তারপর রাগ করো বাবা। পরশু রাত্রে যখন আমি পড়ছিলাম, তখন সে আমার পড়ার ঘরে ঢুকে আমি চমকে উঠেছিলাম। আমি বাইরে আসতেই ও আমার হাত চেপে ধরে। এই অধিকার ওকে কে দিয়েছে বাবা? আমি দিয়েছি। বাবা, তুমি দিয়েছো, কিন্তু কেন? আমি কি জানতে পারি বাবা? কারণ ওর সঙ্গে পরেই তোর বিয়ে হবে। বাবা, তুমি কি বলছো বাবা? আশ্চর্য হবার কি আছে মা? তুই এখন বড় হয়েছিস, স্বামীর ঘরে তো এবার তোকে যেতেই হবে। কিন্তু আমারও তো একটা মতামত আছে বাবা। লেখাপড়া শিখে কি তুই এ শিক্ষায় পেয়েছিস? লেখাপড়া শিখেছি বলে অন্ধের মতো তোমাকে অনুসরণ করতে পারছি না বাবা। তুমি যা ইচ্ছে তাই করতে চাও, আমি বাপ হয়ে তা কিছুতেই সইব না। একটা বাউন্ডের ছেলের সঙ্গে, ছোট লোকের মতো ঘুরে তার সঙ্গে ঘুরে বেড়াই সত্য বাবা, কিন্তু কেন ঘুরে বেড়াই তা কি তুমি জানো? তা জানবার আমার কোনো দরকার নেই। আশ্চর্য সাহস তো! ছোটবেলার খেলার সাথী বলেই তাকে যে বিয়ে করতে হবে, কি গুণ আছে তার? না জানে লেখাপড়া। আমি তো জানি আমি তার অভাব পূরণ করব। ছোটবেলা থেকে তুই যেভাবে মানুষ হয়েছিস, পারবে পারবে সেইভাবে মিলন তোকে খাওয়াতে পড়াতেই। কি আছে তার? যেটুকু জমি ছিল তাও ভক্ত কুশল গ্রাস করে নিয়েছে। হয়তো দুবেলা খেতে দিতেই পারবে না। অনাহারে থেকেও তার ঘরে যে আমি সুখে থাকবো বাবা। আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে তোর লজ্জা করছে না? সত্যকে স্বীকার করব, তাতে আমার লজ্জা কিসে? তুমি রাগ করো আর যাই করো বাবা, মিলনকে আমি মনে প্রাণে স্বামী রূপে মেনে নিয়েছি। তাকে ছাড়া আমি যে অন্য কাউকে স্বামী বলে মেনে নিতে পারবো না। আর পারবো না তোমার শাসনের ভয়ে। আমার জীবনের স্বাদ, আহ্লাদ, সুখ, শান্তি এই সব কিছু বিসর্জন দিতে আমি মিলনকে ভালোবাসি। মিলন আমার স্বামী। মিথ্যায় ধম খাচ্ছ বাবা। সবকে মানুষের মনকে বশ মানানো যায় না। বিপ্লব, ও এখন বড় হয়ে লেখাপড়া শিখেছে, নিজের ভালো মন্দ বুঝবার বয়স হয়েছে, মত নেই, তবু কেন জোর করে ওকে বিয়ে দিতে চাইছো? তুমিও কথা বলছো? না বলে উপায় কি বাবা, না বলে উপায় কি?
হে মাত্র মালা যা বললে তা সত্ত্বেও যদি ওর সঙ্গে শঙ্কর বিদাও, তার পরিণাম কি হবে একবার ভেবে দেখেছো? বিপ্লব, মনে মনে সে শঙ্করকে কোনোদিন স্বামী ভাবতে পারবে না, সুখী হবে না, শান্তি পাবে না, হয়তো হয়তো কেঁদে কেঁদে তার জীবনটাই শেষ হয়ে যাবে। তাছাড়া মিলন ওকে ভালোবাসে, সে যে মুহূর্তে শুনবে মালার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সে মুহূর্তেই সে পাগল হয়ে যাবে, হয়তো তোর জীবন ব্যর্থ হয়ে যাবে বাবা, ব্যর্থ হয়ে যাবে। তোদের এই অন্যায় যুগের কাছে আমি কিছুতেই মাথা হেট করব না। সবাই বলবে অবনী মুখার্জের মেয়ের বিয়ে হচ্ছে একটা লম্পট চরিত্রহীন মাতালের সঙ্গে, একটা ভিখারির সঙ্গে। এ আমি কিছুতেই সইব না। শঙ্করের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, কিছুতেই তার অন্যতা হবে না। এ হচ্ছে অবনী মুখার্জের আদেশ, কথাটা মনে থাকে। বাবা, দাদা, এই কথাটাই আমি কাল থেকে বোঝাতে চেষ্টা করে বলতে পারিনি। কাঁদিস না রে বোন, কাঁদিস না। মিলনকে না পেলে আমি বাঁচবো না দাদা। সে যে আমার সব কিছু জুড়ে বসে আছে। তা আমি জানি রে বোন, কিন্তু কিন্তু এছাড়া আমার যে কোনো উপায় নেই। আছে দাদা, অন্য উপায় আছে। এই দেহে মিলন ছাড়া আর কারোর অধিকার নেই। এই মিলন ছাড়া আর কারোর হতে পারে না। সেই মিলনের সঙ্গে যদি মিলন না হয়, তাহলে এমন জায়গায় গিয়ে মিলব, সেখানে আমাদের মিলন কেউ খণ্ডাতে পারবে না দাদা, কেউ ভাঙতে পারবে না। কুক্ষণে আমি শঙ্করকে বাড়িতে এনেছিলাম। মালা, কথা শোন মালা, কথা শোন, কথা শোন।